সকালে জুতা ঠিকমতো পায়ে ঢুকছে, কিন্তু বিকালের দিকে জুতাটি হঠাৎ টাইট হয়ে যাচ্ছে, অথবা পায়ের গোড়ালি বা পায়ের পাতায় আঙুল দিয়ে কয়েক সেকেন্ড চাপ দেওয়ার পর একটি গর্ত থেকে যাচ্ছে। অনেকেই সঙ্গে সঙ্গে ভাবেন, আমার কি কিডনি নষ্ট হয়ে যাচ্ছে? কিন্তু পা ফুললেই যে কিডনির সমস্যা তা নয়। দীর্ঘ সময় বসে থাকা বা বেশি লবণ খাওয়ার মতো সাধারণ কারণেও পা ফুলতে পারে। আবার কখনো এটি হার্ট ফেলিওর, লিভারের রোগ অথবা পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধার মতো জরুরি সমস্যার লক্ষণও হতে পারে। বিশেষ করে একটি পা যদি হঠাৎ ফুলে যায় এবং সঙ্গে ব্যথা বা শ্বাসকষ্ট থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি বলবো পা কেন ফুলে যায়, পা ফুলে যাওয়ার ৮টি গুরুত্বপূর্ণ কারণ, কোন লক্ষণ দেখে সম্ভাব্য কারণ বোঝা যায়, কি কি পরীক্ষা লাগতে পারে, কিভাবে চিকিৎসা করা হয়, কোন খাবার কমাতে হবে এবং কখন অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর কস্টা। আমি বর্তমানে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে একজন সিনিয়র ডক্টর হিসাবে কর্মরত রয়েছি। আর এই চ্যানেলে আমি সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সহজ ভাষায় ব্যাখ্যা করে থাকি, যাতে আপনারা নিজেদের শরীরের সংকেতগুলো সময়মতো চিনতে পারেন। চলুন শুরু করি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন, পা ফুলে যাওয়া বা লেগ ইডিমা কি? আমাদের শরীরে রক্তনালী ও কোষের মাঝের টিস্যুতে স্বাভাবিকভাবেই অল্প পরিমাণে তরল থাকে। যখন সেই তরল স্বাভাবিকের চেয়ে বেশি জমে যায়, তখন সংশ্লিষ্ট স্থান ফুলে ওঠে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইডিমা। আর যদি এই ফুলে ওঠাটা পায়ে হয়, তাহলে তাকে লেগ ইডিমা বলে। পা ফুললে আপনি লক্ষ্য করতে পারেন জুতা বা স্যান্ডেল টাইট হয়ে যাচ্ছে, মোজার দাগ পায়ে বসে যাচ্ছে, পায়ের ত্বক টানটান বা চকচকে লাগছে, পা ভারী লাগছে, হাঁটতে অস্বস্তি হচ্ছে, অথবা গোড়ালির হাড় আগের মতো স্পষ্ট দেখা যাচ্ছে না। এখন আমরা জানব পিটিং ইডিমা কি। পায়ের গোড়ালি বা শিনের উপর আঙুল দিয়ে প্রায় 5 সেকেন্ড চাপ দিন। আঙুল সরানোর পর যদি কিছুক্ষণের জন্য একটি গর্ত থেকে যায়, তাহলে বলা হয় পিটিং ইডিমা। তবে শুধু এই পরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করা যাবে না। হার্ট, কিডনি, লিভার, শিরার সমস্যা এবং কিছু ঔষধ, বিভিন্ন কারণেই কিন্তু পিটিং ইডিমা হতে পারে। আবার লিম্ফের সমস্যা হলে পা শক্ত বা মোটা অনুভূত হতে পারে এবং সবসময় গর্ত নাও থাকতে পারে। রোগের শুরুর দিকে অবশ্য কিছু কিছু লিম্ফোডিমাতেও পিটিং ইডিমা কিছুটা থাকলেও থাকতে পারে। কারণ বোঝার ৪টি গুরুত্বপূর্ণ সূত্র। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, একটি পা না দুটি পা? একটি পা যদি হঠাৎ ফুলে যায়, তাহলে রক্ত জমাট, সংক্রমণ বা আঘাতের কথা আগে ভাবতে হয়। ২ পা ধীরে ধীরে ফুললে হার্ট, কিডনি, লিভার, ঔষধ অথবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার মতো কারণ বেশি দেখা যায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হঠাৎ নাকি ধীরে ধীরে ফুলেছে? কয়েক ঘন্টা বা ১-২ দিনের মধ্যে যদি পা ফুলে যায়, তাহলে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আর কয়েক সপ্তাহ বা কয়েক মাস বা বছর ধরে যদি ধীরে ধীরে ফুলে যায়, তাহলে সেটি দীর্ঘমেয়াদী শিরা, লিম্ফের সমস্যা, হার্ট বা কিডনি ফেলিউরের সমস্যা হতে পারে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ব্যথা, লাল ভাব বা গরম আছে কিনা? ফোলা পা ব্যথাযুক্ত, লাল অথবা গরম হলে রক্ত জমাট বা সংক্রমণের কথা আগে ভাবতে হবে। এবং চতুর্থ কোশ্চেন হচ্ছে, সঙ্গে শ্বাসকষ্ট আছে কিনা? পা ফোলার সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে, শুয়ে বা বসে থাকলে যদি দম আটকে আসতে চায় এবং যদি চিত হয়ে শোয়া না যায়, তাহলে ভাববেন যে হার্টের সমস্যা হলেও হতে পারে। এখন চলুন পা ফোলার ৮টি গুরুত্বপূর্ণ কারণ দেখি। কারণ ১, দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা, কম নড়াচড়া এবং অতিরিক্ত লবণ। এটি পা ফোলার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে অথবা চেয়ারে বসে পা নিচে ঝুলিয়ে রাখলে মধ্যাকর্ষণের কারণে তরল পায়ের দিকে জমতে পারে। বিশেষ করে দীর্ঘ বিমান বা বাস যাত্রা, অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, বয়সজনিত কম চলাফেরা, অতিরিক্ত ওজন, গরম আবহাওয়া এবং বেশি লবণযুক্ত খাবার, এসবের কারণে দিনের শেষের দিকে ২ পায়ের গোড়ালি ফুলতে পারে।
এ ধরনের ফোলা সাধারণত সকালে কম থাকে, বিকেলে বা রাতে বাড়ে এবং পা উঁচু করে রাখলে কিছুটা কমে যায়। এনএইচএসে দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকা, অতিরিক্ত লবণ, অতিরিক্ত ওজন এবং গর্ভাবস্থাকে পা ফোলার সাধারণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কি করবেন? প্রতি ৩০ থেকে ৬০ মিনিট পর উঠে কিছুক্ষণ হাঁটুন। বসে থাকা অবস্থায় পায়ের আঙুল নিজের দিকে টেনে আবার সামনে ঠেলুন। এই অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ পায়ের পেশিকে পাম্পের মতো কাজ করতে সাহায্য করে। বিশ্রামের সময় পা একটি বালিশের উপরে রাখতে পারেন। কারণ ২, পায়ের শিরার দুর্বলতা বা ভেনাস ইনসাফিসিয়েন্সি। আমাদের পায়ের শিরার ভিতরে ছোট ছোট ভালভ রয়েছে। এগুলো রক্তকে নিচে নেমে যেতে না দিয়ে হৃদযন্ত্রের দিকে উঠাতে সাহায্য করে। এই ভালভগুলো দুর্বল হয়ে গেলে রক্ত পায়ের শিরায় জমতে থাকে। একে বলা হয় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। যাদের ভেরিকোজ ভেইন আছে, বয়স বেশি, অতিরিক্ত ওজন বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এই সমস্যার কিছু সম্ভাব্য লক্ষণ হলো ২ পা বা একটি পা ফুলতে পারে, বিকালের দিকে ফোলা বাড়ে, পায়ে ভারী ভাব বা ব্যথা অনুভূত হয়, চামড়ার নিচে আঁকাবাঁকা শিরা দেখা যায়, গোড়ালির কাছে চুলকানি বা ত্বকের রং বাদামি হতে পারে এবং গুরুতর হলে ক্ষত বা আলসারও হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা: অনেকে নিজেরাই দোকান থেকে কম্প্রেশন স্টকিং কিনে পরেন, কিন্তু সবার জন্য একই ধরনের স্টকিং নিরাপদ নয়। পায়ের ধমনীতে রক্তপ্রবাহ কম থাকলে, গুরুতর হার্টের সমস্যা থাকলে অথবা ফোলার কারণ পরিষ্কার না হলে ভুল কম্প্রেশন ক্ষতিকর হতে পারে। তাই সঠিক মাপ এবং উপযুক্ত চাপ নির্ধারণের জন্য চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া উচিত। কারণ ৩ হলো পায়ের গভীর শিরায় রক্ত জমে যাওয়া বা ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি। এই কারণটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শুনুন। পায়ের গভীর শিরার মধ্যে যদি রক্ত জমে যায় তাহলে তাকে ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি বলা হয়। এটি বিপজ্জনক, কারণ রক্তের জমাটের একটি অংশ ছুটে গিয়ে ফুসফুসে চলে যেতে পারে। তখন ফুসফুসের রক্তনালী বন্ধ হয়ে পালমোনারি এম্বোলিজম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এবং মৃত্যুও হতে পারে। এই ডিভিটি এর সম্ভাব্য লক্ষণ: সাধারণত একটি পা হঠাৎ ফুলে যায়, পায়ের পেছনে বা কাফে ব্যথা হতে পারে, পা গরম লাগতে পারে, লাল বা গাঢ় দেখাতে পারে এবং একটি পা অন্য পায়ের তুলনায় মোটা হয়ে যেতে পারে এবং এটি বেশ দ্রুততার সহিতই হয়। মানে এটি বছর ধরে ধরে হয় না। তবে ডিভিটি হলে সব লক্ষণগুলোই যে থাকবে এমন কোনো কথা নেই। কারা বেশি ঝুঁকিতে রয়েছেন? সম্প্রতি যাদের বড় অপারেশন হয়েছে, দীর্ঘক্ষণ বিছানায় থাকলে, দীর্ঘ বিমান বা গাড়ি ভ্রমণ করলে, আগে যদি কখনো ডিভিটি হওয়ার হিস্ট্রি থাকে, ক্যান্সার থাকে, গর্ভাবস্থায় বা সন্তান প্রসবের পরে, কিছু হরমোনাল ওষুধ গ্রহণ করলে অথবা পায়ে প্লাস্টার বা গুরুতর আঘাত থাকলে ডিভিটি এর ঝুঁকি বেড়ে যায়। ডিভিটির সন্দেহ হলে চিকিৎসকরা রোগীর ইতিহাস, লক্ষণ ইত্যাদি মূল্যায়ন করেন, ঝুঁকিও মূল্যায়ন করেন। প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ড, ডি-ডাইমার ইত্যাদি টেস্ট করলেও করতে পারেন। কি করবেন না? ফোলা পায়ে জোরে মাসাজ করবেন না। নিচ থেকে কম্প্রেশন স্টকিং ব্যবহার করবেন না। ব্যথানাশক খেয়ে কয়েকদিন অপেক্ষা করবেন না এবং পা হঠাৎ ফুলে গেলে আপনাকে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে। কারণ ৪ হলো হার্ট ফেলিউর বা হৃদযন্ত্রের দুর্বলতা। হার্ট দুর্বল হয়ে গেলে শরীরের প্রয়োজনীয় রক্ত পাম্প করতে পারে না। তখন রক্তনালীর মধ্যে চাপ বাড়ে এবং শরীরে অতিরিক্ত তরল জমতে শুরু করে। এই তরল সাধারণত ২ পায়ে ও গোড়ালিতে জমে যায়। হার্টের কারণে পা ফুললে আরও যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হচ্ছে: হাঁটলে বা সিঁড়ি বেয়ে উঠলে শ্বাসকষ্ট হয়, শোয়ার পরে শ্বাসকষ্ট বেড়ে যায়, একাধিক বালিশ নিয়ে ঘুমাতে যেতে হয়, চিত হয়ে শুতে কষ্ট হয়, রাতে দম বন্ধ হয়ে অনেক সময় ঘুম ভেঙে যায়, অতিরিক্ত ক্লান্তি, পেট ফুলে যাওয়া, দ্রুত ওজন বেড়ে যাওয়া অথবা কাশি ইত্যাদি সমস্যাও হতে পারে। অনেক সময় বুক ধড়ফড়ও করে। হার্ট ফেলিউরের গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, পা ও গোড়ালি ফোলা এবং হঠাৎ ওজন বৃদ্ধি পাওয়া। এগুলো মনে রাখবেন। হার্ট ফেলিউর সন্দেহ হলে ইসিজি, বুকের এক্স-রে, অ্যান্টি-প্রো-বিএনপি নামের একটি রক্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি করা লাগতে পারে। কারণ ৫ বা ৫ম কারণটি হলো আমাদের কিডনির সমস্যা।
কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরে পানির ব্যালেন্স এবং লবণের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করা। এই ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় বা কিডনি নষ্ট হয়ে যায় তাহলে পায়ে আমাদের পানি চলে আসে। আবার কিছু কিডনি রোগে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যায়। রক্তের প্রোটিন কমে গেলে রক্তনালীর ভেতরের তরল বাইরে চলে আসে। এতে করে পা, মুখ বা চোখের চারপাশও কিন্তু তখন ফুলে যেতে পারে। কিডনির সমস্যা বের করার কিছু সূত্র রয়েছে। সাধারণত ২ পা ফুলবে। সকালে চোখের চারপাশ বা মুখ ফুলে যেতে দেখবেন। প্রস্রাবে বেশি ফেনা হতে পারে, প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, প্রস্রাবে কিছু ক্ষেত্রে রক্ত আসতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা থাকতে পারে অথবা অল্প সময়ে মনে হতে পারে যে ফ্লুইড রিটেনশন হয়ে বডির ওজন বেড়ে গিয়েছে। তবে মাঝে প্রস্রাবে ফেনা হলেই যে কিডনির রোগ হবে এমন কোনো কথা নেই কিন্তু। দীর্ঘদিন বা নিয়মিত প্রস্রাবে ফেনা হয়েছে কিনা তা দেখবেন এবং তা হলে অবশ্যই আপনাদের বিভিন্ন টেস্ট করে দেখতে হবে। কিডনির প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য রক্ত পরীক্ষা করতে হয়। রক্তে ক্রিয়েটিনিন, ইজিএফআর, প্রস্রাবে প্রোটিন, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, তারপরে ইউরিন প্রোটিন টেস্ট, বিভিন্ন রকমের টেস্ট করে অনেক সময় কিডনির সমস্যা ধরা যায়। অনেক সময় ইমেজিং যেমন সিটি, রেনাল ট্র্যাক্ট বা আল্ট্রাসাউন্ড অফ কিডনি এগুলোও লাগতে পারে। যা হোক, কারণ ৬ হচ্ছে লিভারের রোগ। লিভারের সমস্যার সম্ভাব্য লক্ষণ: পা ও পেট একসঙ্গে ফুলেছে, চোখ বা ত্বক হলুদ হয়ে যাচ্ছে, প্রস্রাব গাঢ় হয়ে যাচ্ছে, খাবারে অরুচি, সহজে রক্তপাত বা কালশিটে পড়া, শরীর চুলকানো, অতিরিক্ত দুর্বলতা অথবা আচরণ বা চিন্তাভাবনায় পরিবর্তন। খুব অ্যাডভান্সড লিভার সিরোসিসে পা, গোড়ালি, পায়ের পাতা, পেট ইত্যাদি ফুলে যেতে পারে। পরীক্ষার মধ্যে রয়েছে লিভার ফাংশন টেস্ট, অ্যালবুমিন, ক্লটিং টেস্ট, হেপাটাইটিস স্ক্রিনিং, পেটের বা লিভারের আল্ট্রাসাউন্ড ইত্যাদি। পা ফোলার ৭ নাম্বার কারণ হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি হয়তো সম্পূর্ণ সুস্থ বোধ করছেন, কিন্তু একটি ওষুধ শুরু করার কয়েক সপ্তাহ পরে দেখা গেল যে পায়ের গোড়ালি ফুলতে শুরু করেছে। কিছু ওষুধ পা ফুলাতে পারে, বিশেষ করে উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত অ্যামলোডিপিন, ফেলোডিপিন বা একই শ্রেণীর কিছু ওষুধ রয়েছে যা পায়ের গোড়ালি ফুলিয়ে দিতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে স্টেরয়েড, প্রিগাবালিন, গাবাপেন্টিন, কিছু হরমোনাল ঔষধ, কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং এনএসএআইডি গ্রুপের কিছু ব্যথার ঔষধও কিন্তু পা ফোলার সাথে জড়িত হতে পারে। তবে পা ফুলেছে বলে নিজের সিদ্ধান্তে ব্লাড প্রেশারের ওষুধ বা অন্য কোনো ওষুধ হঠাৎ বন্ধ করবেন না। ওষুধ বন্ধ করলে ব্লাড প্রেশার বিপজ্জনক মাত্রায় বেড়ে যেতে পারে অথবা মূল রোগটি আরও খারাপ হয়ে যেতে পারে। আপনার চিকিৎসক ওষুধের ডোজ পরিবর্তন, বিকল্প ঔষধ অথবা অন্য চিকিৎসা বিবেচনা করতে পারেন। কারণ ৮ হচ্ছে লিম্ফিডিমা। আমাদের শরীরে রক্তনালীর পাশাপাশি লিম্ফ্যাটিক সিস্টেম নামের একটি তরল নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থাটি ঠিকমতো কাজ না করলে পা বা শরীরের অন্য অংশে লিম্ফ ফ্লুইড জমে যায়। একে বলা হয় লিম্ফিডিমা। এটি জন্মগত হতে পারে, আবার ক্যান্সারের অপারেশন, লিম্ফ নোড অপসারণ, রেডিওথেরাপি, বারবার সংক্রমণ, গুরুতর স্থূলতা অথবা লিম্ফ্যাটিক সিস্টেমে যেকোনো ক্ষতির কারণেই লিম্ফেডিমা হতে পারে। লিম্ফেডিমার লক্ষণ: একটি বা ২ পা দীর্ঘদিন ধরে ফোলা, পা ভারী বা টানটান লাগা, ফোলা সহজে সম্পূর্ণ না কমা, ত্বক ধীরে মোটা এবং শক্ত হয়ে যাওয়া, পায়ের আঙ্গুলও ফুলে যাওয়া এবং বারবার সেলুলাইটিস বা স্কিন ইনফেকশন হওয়া। লিম্ফেডিমার চিকিৎসায় সাধারণত উপযুক্ত কম্প্রেশন, ব্যায়াম, ত্বকের যত্ন এবং প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে বিশেষ টাইপের মাসাজ করা লাগতে পারে। এগুলো সাধারণত সম্পূর্ণ নিরাময় করা যায় না, তাই কন্ট্রোলে রাখতে হয়। এই ৮ টি কারণের বাইরেও আরো কিছু কারণ রয়েছে যে কারণে পা ফুলতে পারে। এই তালিকাটি কারণের সম্পূর্ণ তালিকা নয়। শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করেছি। তবে অন্যান্য কিছু কারণ হলো: গর্ভাবস্থায় পা ফুলতে পারে, থাইরয়েডের সমস্যায় পা ফুলতে পারে, ত্বক বা পায়ের সংক্রমণ হলে হতে পারে, আঘাত বা হাড় ভাঙলে, অ্যালার্জিতে, গাউট বা জয়েন্ট প্রদাহতে, অপুষ্টিতে এবং কিছু বিরল রোগেও কিন্তু অনেক সময় পা ফুলে যায়। বিশেষ করে ফোলা অংশ লাল, গরম ও খুব ব্যথাযুক্ত হলে এবং সঙ্গে জ্বর থাকলে সেলুলাইটিস বা অন্য সংক্রমণের কথাও ভাবতে হয় এবং দ্রুত চিকিৎসা নিতে হয়। পা ফুললে চিকিৎসক কি পরীক্ষা করতে পারেন? সব পরীক্ষা কিন্তু সবার লাগে না। আমি কিন্তু অনেকগুলো কারণ বলেছি।
একেকটি কারণের জন্য একেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা লাগে এবং চিকিৎসাও একেক ধরনের। তবে কোন পরীক্ষা লাগবে তা নির্ভর করবে নিম্নের কিছু প্রশ্নের উপর। ১ টি পা না ২ টো পা ফুলেছে? কত দ্রুত ফুলেছে? ব্যথা বা লাল ভাব আছে কিনা? শ্বাসকষ্ট আছে কিনা? কোন ঔষধ চলছে? আর আগে থেকে হার্ট, কিডনি বা লিভারের কোনো সমস্যা আছে কিনা? তারপর চিকিৎসক আপনাকে এক্সামিন করবে। আপনার ব্লাড প্রেশার, পালস, অক্সিজেন, ওজন, হৃদযন্ত্র ও ফুসফুসের পরীক্ষাও করতে পারেন। পায়ের ত্বক, শিরা, তাপমাত্রা, ফোলার ধরন এবং পায়ের রক্ত প্রবাহ ঠিক আছে কিনা তাও কিন্তু দেখতে পারেন। তারপরে কিছু রক্তের পরীক্ষাও আপনাকে দিতে পারেন। যেমন সিবিসি, কিডনি ফাংশন টেস্ট, সোডিয়াম, পটাশিয়াম, লিভার ফাংশন টেস্ট, অ্যালবুমিন লেভেল, ব্লাড গ্লুকোজ, HbA1c, থাইরয়েড ফাংশন টেস্ট ইত্যাদি। বিশেষ পরিস্থিতিতে যদি ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস সন্দেহ করা হয়, তাহলে কিন্তু ডি-ডাইমার বা লেগ ভেইন আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে। হার্টের সমস্যা সন্দেহ হলে ইসিজি, NT-proBNP, এচোকার্ডিওগ্রাম ইত্যাদি পরীক্ষা লাগতে পারে। শিরার সমস্যা হলে অনেক সময় ভেনাস ডপলার, লিভারের সমস্যা হলে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড বা লিভার আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা লাগতে পারে। এবং পায়ে যদি কম্প্রেশন দেয়া লাগে, কম্প্রেশন দেওয়ার আগে পায়ের আর্টারিয়াল সার্কুলেশন ঠিক আছে কিনা তাও কিন্তু অনেক সময় দেখতে হয়। একটি স্বাভাবিক পরীক্ষার ফল দেখেই কিন্তু কারণ বোঝা যায় না। এখানে চিকিৎসকের ক্লিনিক্যাল নলেজ এবং মূল্যায়ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন জানব পা ফোলার সম্ভাব্য কিছু চিকিৎসা। ফোলার চিকিৎসার থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে যে ফোলার কারণের চিকিৎসা করা। পা ফুলেছে বলে সবাইকে যে ওয়াটার ট্যাবলেট বা ডাইউরেটিক যেগুলো খেলে প্রস্রাব হয় সেগুলো খেয়ে যে পানি বের করে দিতে হবে শরীর থেকে এমন কোনো কথা নেই। কিছু রোগীর ক্ষেত্রে সেটা লাগে। তবে সাধারণত যাদের দীর্ঘ সময় বসে থাকলেই পা ফোলে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্কেল এক্সারসাইজ, নিয়মিত হাঁটা, পা উঁচু করে রাখা, তারপরে অতিরিক্ত ওজন কমানো এবং খাবারের লবণ কমানো কিন্তু তাদের ট্রিটমেন্ট হতে পারে। যাদের শিরার সমস্যা রয়েছে তাদের কিন্তু অনেক সময় কম্প্রেশন স্টকিং লাগতে পারে। নিয়মিত হাঁটা, ত্বকের যত্ন এবং প্রয়োজন হলে ভেরিকোজ ভেইনের জন্য বিশেষ ধরনের চিকিৎসাও কিন্তু লাগতে পারে। যদি পায়ের শিরার মধ্যে রক্ত জমে যায় বা ডিপ ভেইন থ্রম্বোসিস হয়, সেক্ষেত্রে ডাক্তারের তত্ত্বাবধানে অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ত তরল করার ঔষধ এবং বিভিন্ন ধরনের কম্প্রেশন স্টকিং অথবা অনেক সময় সার্জারিও কিন্তু লাগতে পারে। হার্ট, কিডনি বা লিভারের সমস্যায় পা ফুলে গেলে মূল রোগের চিকিৎসা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সময় এ সকল ক্ষেত্রে কিন্তু ডাইউরেটিক বা ওয়াটার ট্যাবলেট বা যে সকল ট্যাবলেট খেলে প্রস্রাব বেশি তৈরি হয় সেগুলো লাগতে পারে। এখন ঔষধের কারণেও অনেক সময় কিন্তু পা ফুলে যায়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ডোজ পরিবর্তন করবেন বা বিকল্প ঔষধ চিন্তা করতে পারেন। যদি কারো লিম্ফেডিমা থাকে, সেক্ষেত্রে বিশেষ ধরনের মাসাজ, ব্যায়াম, কম্প্রেশন স্টকিং, তারপর স্কিন কেয়ার এবং বিভিন্ন ধরনের বিশেষায়িত থেরাপির ব্যবস্থা রয়েছে। নিজে থেকে কিন্তু সেক্ষেত্রে ডাইউরেটিক ট্যাবলেট কিনে খাওয়া শুরু করবেন না। অনেকেই কিন্তু ফার্মেসি থেকে ফুরোসেমাইড বা বিভিন্ন ধরনের থায়াজাইড টাইপ ডায়ুরেটিক কিনে খাওয়া শুরু করে। এতে সাময়িকভাবে প্রস্রাব বাড়তে পারে এবং ফোলা কিছুটা কমলেও কমতে পারে। কিন্তু ভুলভাবে ব্যবহার করলে কিন্তু শরীরে পানিশূন্যতা হতে পারে। ব্লাড প্রেশার কমে যেতে পারে, কিডনির কর্মক্ষমতা খারাপ হয়ে যেতে পারে, রক্তে সোডিয়াম এবং পটাশিয়ামের লেভেল কমে যেতে পারে এবং হার্টেরও বিভিন্ন রিদমের সমস্যা হতে পারে। ডাইউরেটিকের ডোজ সাধারণত রোগীর কিডনি, রক্তচাপ, ওজন ও রক্তের লবণের মাত্রা দেখে নির্ধারণ করতে হয়। যা হোক, এখন খাবারের কথায় আসি। পা ফুললে কি খাবেন এবং কি কমাবেন? ১. লবণ কমান। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখতে পারে এবং পা ফোলা বাড়াতে পারে। যদি কারো হার্ট ফেইলিউর থাকে, হার্ট ফেইলিউরকে আরো খারাপ এর দিকেও নিতে পারে। শুধু রান্নায় দেয়া লবণ নয়, অনেক ধরনের খাবারেই কিন্তু লবণ লুকায়িত থাকে। যেমন চিপস ও চানাচুর, আচার, ইনস্ট্যান্ট নুডলস, প্রক্রিয়াজাত মাংস, সস, স্টক কিউব, লবণযুক্ত বিস্কুট, ফাস্ট ফুড, টিনজাত খাবার এবং অতিরিক্ত রেস্টুরেন্ট ফুড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশিরভাগ প্রাপ্তবয়স্কের জন্য উৎস মিলিয়ে প্রতিদিনে ৫ গ্রামের কম লবণ অর্থাৎ ১ চা চামচের কম লবণ রাখার পরামর্শ দেন। তবে মনে রাখবেন, রান্নার লবণের পাশাপাশি খাবারের ভেতরের থাকা লবণও কিন্তু এই পরিমাণের মধ্যেই পড়ে। ২. তাজা ও কম প্রক্রিয়াজাত খাবার বেছে নিন।
তাজা শাকসবজি, ফল, ডাল, পরিমিত ভাত ও রুটি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রোটিন গ্রহণ করুন। তবে কিডনি রোগ থাকলে সব ধরনের ফল, ডাবের পানি অথবা পটাশিয়াম রিচ খাবার সবার জন্য নিরাপদ নাও হতে পারে। রক্তে পটাশিয়াম বেশি থাকলে এগুলো কিন্তু আপনাকে সীমিত করতে হবে। ৩ নাম্বার হচ্ছে নিজের সিদ্ধান্তে অতিরিক্ত পানি বন্ধ করবেন না। পা ফুললে পানি খাওয়া অনেকেই বন্ধ করে দেন। এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। এক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আবার কিছু রোগীর ক্ষেত্রে কিন্তু একটা পরিমিত পরিমাণের ফ্লুইড ইনটেক করতে হয়। বিশেষ করে যাদের হার্ট বা কিডনির সমস্যা রয়েছে। ডাক্তার আপনাকে ঠিক করে দিবে যে দৈনিক কতটুকু পানি আপনাকে পান করতে হবে। তাই পানির পরিমাণ মানে খুব সিগনিফিক্যান্টলি নিজে কমাবেনও না, বাড়াবেনও না। ৪ নাম্বার হচ্ছে অতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট খাবেন না। অনেক সময় লিভার বা কিডনি রোগীদের অ্যালবুমিন বা প্রোটিন এর লেভেল কমে যায়। তখন তারা প্রোটিন পাউডার কিনে নিজে খাওয়া শুরু করে। এটাও কিন্তু ভুল। রক্তে অ্যালবুমিন বা প্রোটিনের লেভেল কম থাকলেই যে আপনাকে প্রোটিন সাপ্লিমেন্ট খেতে হবে এমনও কিন্তু কোনো কথা নেই। ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনি খাদ্য তালিকা তৈরি করতে পারেন। এখন কিছু ঘরোয়া পদ্ধতি বলি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বুঝবেন পা ফুলছে কিনা? একই সময়ে প্রতিদিন ওজন মাপুন, বিশেষ করে হার্ট ও কিডনি রোগীদের ক্ষেত্রে এবং দেখুন ওজন বেড়ে যাচ্ছে কিনা। সকালে এবং সন্ধ্যায় পায়ের ফোলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটাও দেখুন। একটি মেজারিং টেপ দিয়ে একই জায়গায় ২ পায়ের যে সার্কামফারেন্স আছে, যে পা কতটুকু মোটা সেটা মেপে দেখতে পারেন। কোনো ঔষধ শুরু করার পর ফোলা শুরু হয়েছে কিনা তাও লিখে রাখুন। শ্বাসকষ্ট, প্রস্রাবের পরিমাণ এবং পেটের ফোলা আছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে। ফোলা পায়ের ছবি প্রতিদিন একই আলো এবং একই অবস্থানে তুললে পরিবর্তন বুঝতে সুবিধা হবে। তবে এসব তথ্য চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। কখন জরুরি ভিত্তিতে হাসপাতালে আপনার যাওয়া প্রয়োজন? এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, একটি পা যদি হঠাৎ ফুলে যায়, বিশেষ করে যদি সঙ্গে ব্যথা, গরম ভাব বা রঙের পরিবর্তন থাকে, তাহলে কিন্তু সেখানে ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। নাম্বার 2, পা ফোলার সঙ্গে যদি বুক ব্যথা বা শ্বাসকষ্ট হয়, সঙ্গে মাথা ঘোরা, অজ্ঞান লাগা, দ্রুত হৃদস্পন্দন বা কাশির মতো সমস্যা হয়, তাহলে কিন্তু অনেক সময় পায়ে রক্ত জমাট বাঁধার প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত হসপিটালে যেতে হবে। কারণ এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। নাম্বার 3, ২ পা ফুলেছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিশেষ করে শুয়ে থাকতে না পারলে, রাতে দম বন্ধ হয়ে আসলে, ঘুম ভাঙলে অথবা গোলাপি ফেনাযুক্ত কফ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এগুলো হার্ট ফেলিউরের লক্ষণ। নাম্বার 4 হচ্ছে পা লাল, গরম বা ব্যথাযুক্ত এবং সঙ্গে জ্বর ভাব বা জ্বর থাকলে। এগুলো কিন্তু পায়ের স্কিনের ইনফেকশন বা সেলুলাইটিসের লক্ষণ। নাম্বার 5, প্রস্রাব যদি খুব কমে যায় বা বন্ধ হয়ে যায়। পা ফোলার সঙ্গে প্রস্রাব উল্লেখযোগ্যভাবে কমে গেলে অথবা একেবারেই না হলে দ্রুতই চিকিৎসা প্রয়োজন। নাম্বার 6 হচ্ছে গর্ভাবস্থায় হঠাৎ যদি পা ফুলে যায়। বিশেষ করে মুখ ও হাত ফুলে গেলে এবং সঙ্গে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, পেটের উপরের দিকে ব্যথা বা উচ্চ রক্তচাপ থাকলে দ্রুত মূল্যায়ন করা দরকার এবং দ্রুতই হসপিটালে চলে যাবেন। মনে রাখবেন, একটি পা হঠাৎ ফোলা, ফোলার সঙ্গে বুক ব্যথা বা শ্বাসকষ্ট অথবা পা লাল, গরম ও ব্যথাযুক্ত হওয়া, এই লক্ষণগুলোকে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না। এবং শুধু পা ফুলেছে বলে নিজে থেকে ডাইউরেটিক বা বিভিন্ন ঔষধ কিনে খাওয়া বা কম্প্রেশন স্টকিং ব্যবহার করা যাবে না। যা হোক, ভিডিওটি উপকারী মনে হলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশেষ করে যাদের হার্ট, কিডনি, লিভার বা ব্লাড প্রেশার সমস্যা রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহজ ও নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।